চলুন ফিরে যাই আমরা আমাদের আজকের অতিথি কণ্ঠশিল্পী এবং সঙ্গীত পরিচালক আরাফাত মহসিন নিধির কাছে, যেটা দিয়ে আসলে বলছিলাম যে ইদানিং বেশি হয়তোবা ভালো থাকা হয় আলহামদুলিল্লাহ, কারণ খুবই সুন্দর একটা মানুষ জীবনে হয়তোবা এসেছে। হ্যাঁ, সেটার জন্য অবশ্যই ভালো থাকা হয়। এবং আরও একটি সুন্দর বিষয় হচ্ছে একদমই সম্প্রতি, সবসময় তো আমরা নিধি ভাইকে জানি যে তিনি গান গাইছেন, গানের ডিরেকশন দিচ্ছেন এবং বর্তমানে তিনি অ্যাজ এ ডিরেক্টর হিসেবে প্রথমবারের মতো নাম লিখালেন। আর আপনার এই খুব সম্প্রতি বলা যায় যে গত মাসে মুক্তি পেল আপনার প্রথম ওয়েব সিরিজ বা ওয়েব ফিল্ম বা ফ্ল্যাশ ফিকশন। ফ্ল্যাশ ফিকশন বললে ভালো হয়, খুব কাছেরই কেউ। এবং আমি জানি যে যিনি চিত্রনাট্য করেছেন তিনি আপনার খুব কাছেরই কেউ একজন। একটু গল্পটা শুনতে চাই। ছোট করে যদি বলি, আমার এটা দ্বিতীয় ফিকশন। আমি প্রথম ফিকশন বানাই 2012 সালে। আচ্ছা, ওটা একটা ঈদের নাটক হিসেবে যায় এবং এটা আমাদের সেকেন্ড কাজ আমার। আর ছোট করে যদি বলি, এটা আমরা একটা যখন অ্যালবাম করি আমি আর রাবা মিলে, তখন আমাদের লেখালেখির একটা প্র্যাকটিস থাকে। আচ্ছা, সো ওইখান থেকে আমার কাছে মনে হয় যে ও যেহেতু ভালো লেখে, এবং তখন আমরা দুইজনই ডিসকাস করি যে ওয়াই নট আমরা আসলে একটু ফিকশনের দিকে কেন আগাচ্ছি না, যেহেতু তুমি ভালো লেখো এবং তোমার লেখার ডায়ালগস অনেক সুন্দর। সো ওইখান থেকে আমরা তারপর প্ল্যান করি যে ঠিক আছে আমরা একটা ট্রাই করি। সো এরপরে আমাদের প্রায় 2000, এই গল্পটা যেটা রিলিজ হয়েছে সেটা ওর গল্প 2019 সালের। আচ্ছা, কিন্তু তারপর এটাকে স্ক্রিপ্ট আকারে, স্ক্রিন প্লে আকারে জিনিসটা রেডি হয় 2022-এর দিকে। রাবা খান বাস্তব জীবনে আপনার সহধর্মিণী, এবং যেই কারণে বলছিলাম কিছুদিন আগে যেহেতু আপনারা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন, তাই বলছিলাম যে আপনি ইদানিং বেশি ভালো থাকেন হয়তো। তার লেখা গল্পের প্রথমবারের মতো কাজ করছেন, কি কেমন কাজ হলো বা শুটিংয়ের অভিজ্ঞতা সবই শুনবো। আর যখন এটা সবাই জানলো, বন্ধু এবং পরিবার, তাদের আসলে এক্সপ্রেশন বা অনুভূতি কেমন ছিল? পরিবার তো সবচেয়ে কাছের, ওনারা তো সবসময় জানেন যে আসলে ওনাদের সন্তানরা কি করে। তো সবসময় বলতো যে রাবাকে রাবার পরিবার থেকে বলতো যে তুমি লেখালেখি করো, তোমার লেখা ভালো। আমি বেড়ে উঠি হলো গিয়ে একটা ফিল্ম, একটা ফ্যামিলির ভিতরে। আমার নানা আব্দুস সবুর, উনি এফডিসির চিফ আর্ট ডিরেক্টর ছিলেন। সো আমার বড় হওয়া আসলে ফিল্ম ব্যাকগ্রাউন্ডের সাথে বা কালচারাল একটা ফ্যামিলির ভিতরেই। সো ওইখান থেকেও হয়তো সাবকনসিয়াসলি আমারও ইচ্ছা ছিল যে কোনোদিনও হয়তো ভিজুয়ালের দিকে একটু কাজ টাজ করবো। কারণ আমি যখন গান বানাই তখন তো আমার আসলে একটা ভিজুয়াল চিন্তা করে বানাইতে হয়। সো এখান থেকে দুইজনের ফ্যামিলির সাথে যখন আমরা একসাথে আবদ্ধ হয়ে গেলাম, আরো একসাথে থাকা হয় এখন, কাজটা করাটা আরো সুবিধা হয়েছে। এবং আমরা দুইজন মিলেই আসলে তখন প্ল্যান করলাম যে ঠিক আছে তুমি লেখো, আর আমার যেহেতু একটু মেকিং এর আছে তা আমি বানাই। একটু গল্পটা সম্পর্কে শুনতে চাই, কেমন ছিল আসলে চরিত্রায়ন বা কিভাবে কাজটা কমপ্লিট করেছেন? আমাদের এটার গল্পটা খুবই ছোট, এটার ব্যাপ্তি হলো গিয়ে 42 মিনিটের মতন, এবং এটা আসলে খুবই একটা কাপলের অ্যারেঞ্জ ম্যারেজ হওয়ার আগের দিন এবং ম্যারেজের দিন যে ঘটনা ঘটতে পারে, বা আমরা যেটাকে আসলে যেভাবে দেখিয়েছি ফিকশনাইজ করে, সেই গল্পটাই আর কি। এবং এখানে অভিনয় করেছেন এফএস নাইম এবং সুনায়া বিনতে কামাল, এবং ওনারা দুজনই আমাদের শুরু থেকে, আমরা যখন জিনিসটাকে স্ক্রিপ্টিং আকারে নিয়ে আসি তখন থেকে আমাদের প্ল্যান ছিল যে আমরা আসলে ওনাদের দুজনকেই নিয়ে করতে চাই, কারণ ওনারা কখনো দুজন একসাথে কাজ করেনি। সো আমাদের যেহেতু একটু অ্যারেঞ্জ ম্যারেজটা দেখানো লাগবে, সো এর জন্য আমরা আসলে খুঁজছিলাম যে এরকম দুইজন মানুষ যারা কখনো একসাথে কাজ করেনি, এবং এটা কিন্তু দারুণভাবে মানে যাতে ওই ডিসকমফোর্ট জোনটা থাকে, যে স্ক্রিপ্টে যদি একজনের হাত ধরতে হয় সেই হাত ধরাটা যাতে একটু ডিসকমফোর্ট এমনিই থাকে, সো দ্যাট ওটা বোঝা যায় যে আসলে এটা অ্যারেঞ্জ ম্যারেজের একটা গল্পকে আরো প্রকাশ করতে পারে আর কি। বলা যায় যে সোশ্যাল মিডিয়ায় গেলেই আমরা সেই ভিডিও ক্লিপগুলো আসছে আপনাদের নতুন কাজের। এটা তো আমার দৃষ্টিকোণ থেকে, অ্যাজ এ ডিরেক্টর দৃষ্টিকোণ থেকে আপনি কেমন সাড়া পাচ্ছেন? আমি কখনো ভাবি নাই যে আসলে এরকম একটা গল্প, এত মানে গল্পের কিছু ঘটনা ঘটে না, এটা জাস্ট দুইটা মানুষের একদমই একাকিত্বের গল্প, এবং ওনারা কিভাবে একসাথে থাকে, কিভাবে কথা বলে। কিন্তু থ্যাঙ্কফুল যে রাবা এত সুন্দর এটা লিখেছে এবং আমার টিম এটাকে এত সুন্দর প্রেজেন্টেশন করেছে, এবং দর্শক যে সুন্দরভাবে ডিরেকশন দিয়েছেন, এবং দর্শক যে আসলে জিনিসটাকে খুবই কাছের কেউ বানিয়ে ফেলেছে, এবং খুবই কৃতজ্ঞ দর্শকের জন্য। কারণ আমি আসলে আমার মিউজিকও করি আমি দর্শকের জন্য, আমি ওই জায়গা থেকে চিন্তা করছি যদি মেকিংও করি
এমন কিছু বানাতে চাই যেটা আসলে সবার মনে কোনো একটা জায়গায় আসলে এটা একটা গেঁথে যাবে বা চিন্তা করে বা রিলেটেবল হয়। সো ওই জায়গা থেকে আমাদের রেসপন্স অনেক সুন্দর, মানে এবং এটা একটু দায়িত্ব বাড়িয়ে দিল আর কি নেক্সট কিছু যদি করি তাহলে সেটাই আমি বলতে চাচ্ছিলাম যে দুইটা কাজ তো গেল, এখন এত ভালো একটা কাজের পরে দর্শকদের প্রত্যাশার পারদটা আরো অনেক বেশি বেড়ে গিয়েছে যে নিধি ভাই পরের যে কাজটা করবে সেটা আরো বেশি দারুণ হবে এবং মুখিয়ে থাকবে যে কবে আবার নতুন কাজ প্রকাশিত হবে। দর্শকের দৃষ্টিকোণ থেকে যদি জানতে চাই যে পরবর্তী কাজ কবে আসছে, এমন কোনো পরিকল্পনা নিয়েছেন কিনা? আমাদের একটা কন্টেন্ট ফার্ম আছে মার্চ ক্রিয়েটিভ, যেখানে আসলে আমরা কালেকটিভলি ক্রিয়েটিভসরা বসে গল্প লিখি। এটা আসলে আমরা জানি না যে কবে বানাবো, বাট উই লাভ টু রাইট স্টোরিজ, যেটা কন্টেন্ট হোক বা ফিল্ম হোক বা সিরিজ হোক। সো ওইখানেরই প্রথম একটা চাইল্ড বলতে পারেন আপনি, খুব কাছের কেউ। সো আমাদের অনেক গল্প আছে। আমাদের এখন যেহেতু সামনে আমার কিছু ঈদের কাজ আছে মিউজিকের, সো আপাতত হয়তো ওগুলার পরবর্তীতে হয়তো কোনো একটা প্ল্যান থাকতে পারে যে কোনো একটা ওয়েব সিরিজ বা ওয়েব ফিল্মের দিকে আগানোর। তিনটা পরিচয় আসলে, এবং তিনটাতেই তিন ধরনের রেসপন্সিবিলিটি, তিনটাতেই তিন ধরনের দায়বদ্ধতা। দর্শক কি এখন মনে করবে যে নিধি ভাইকে কেন আমরা গানে কম পাবো, বা তাদের মনে যদি এই ধরনের প্রশ্ন থাকে তখন সেক্ষেত্রে অ্যান্সারটা কি হবে? যে আপনি কি এখন ডিরেকশনেই বেশি মনোযোগ দিবেন, না গান নিয়ে আগে যে ভাবনাটা ছিল, কাজ ছিল, সেটাও সমান তালে চলবে? আমি আসলে যেই কাজটা করি, বা আমি তো মোস্টলি মানুষের কাজ করি বেশি, সো আমি আসলে খুবই দায়িত্বের সাথে নেই কাজটা, এবং আমি কাজ করতে আমার অনেক ভালো লাগে, সেটা যে ধরনের ক্রিয়েটিভ কাজই হোক না কেন। সো ওইখান থেকে যদি চিন্তা করি, আমি আসলে নিজে অনেক গুছিয়ে কাজ করি। সো আমি আসলে গুছিয়েই সব কিছু করতে চাই, যে মানে আমার গানও কমবে না, আবার আমার সিনেমা বা ওয়েব সিরিজ ওখানেও যাতে না কমে, কারণ আমি তো আসলে কাজটাকেই ভালোবাসি। সো এখন যেহেতু ওই জিনিসটা করতে পারছি যে আচ্ছা ঠিক আছে আমি একটা গান বানাতে পারছি বা আমি একটা ফিল্মেরই পারছি, সো আমি আশা করবো যে ওই জায়গাটাও আমি গুছিয়ে আসলে সবাইকে সবার স্বাচ্ছন্দ্যবোধভাবে নিজের গান বা নিজের ফিকশন দেওয়ার জন্য, মানে সব জায়গাতেই আপনি যেমন ভাবে ছিলেন সমান তালে সবগুলো জায়গায় ব্যালেন্স করা হবে, ইনশাআল্লাহ সেটা প্রত্যাশা রাখতে চাই। এবং গত ঈদেই বলা যায় যে বাংলাদেশে অনেক বড় একটা ব্যবসা সফল প্রজেক্ট ছিল তাণ্ডব, সেটার মিউজিক ডিরেকশনে কিন্তু আপনিই করেছেন। যেহেতু বাংলাদেশে এখনো পর্যন্ত এত বড় প্রজেক্টের কাজ খুব কমই হয়েছে, লাস্ট যে কয়েকটা কাজ ছিল তার মধ্যে তাণ্ডব ওয়ান অফ দ্য বিগেস্ট প্রজেক্ট। সো এটাতে আপনার যুক্ত হওয়া এবং কেমন ছিল আসলে এক্সপিরিয়েন্স শাকিব খান বা হোল টিমের সঙ্গে? আমি সবসময় চেয়েছি সিনেমার স্কোর করতে, সিনেমার ব্যাকগ্রাউন্ড স্কোর করতে, কারণ আমার কাছে মনে হতো যে আমি যখন বিদেশে ঘুরতে যেতাম তখন বিদেশে গিয়ে যখন বাইরের সিনেমা দেখতাম, তো ওই জিনিসটা আমি আবার আমার এখানে এসে মিস করতাম, যে এটা কেন, মানে এই জায়গাটা কেন আমরা হচ্ছে না, বা আমরা হয়তো ট্রাই করছি বা বাজেটের জায়গা আছে। সো সেখান থেকে যখন সিনেমাটাও লার্জার দ্যান লাইফ হওয়া শুরু করলো, তো তখনই হয়তো আমি একটা জায়গা পেলাম যে মিউজিশিয়ান বা মিউজিক ডিরেক্টর হিসেবে, যে আমাকেও এক্সপ্লোর করার। সো সবসময় ভালো লাগে, যেমন ধরেন আমি সেম টিমের সাথে আমি তুফান করি, সুরঙ্গ করি, সো ওদেরই একটা কাজ হলো গিয়ে তাণ্ডব, এবং আমার তাণ্ডবের সাথে আরেকটা মুভিও বের হয় ইনসাফ। আমি এক ঈদে 2 মুভির কাজ করতে হয় আমার। সো মিউজিক করতে যেহেতু ভালোবাসি, এক্সপিরিয়েন্স সবসময় সুন্দর, এবং আমি যতটুকু সময়ের ভিতর করে ফেলতে পারি আল্লাহর কাছে অশেষ কৃতজ্ঞ যে এটার মধ্যে করে ফেলতে পারি, কারণ আমার ডেডলাইন নিয়ে বা কোনো জায়গায় কমিটমেন্টে যদি দেরি হয়, সো ওটা আমি চাই না করতে। সো ওই জায়গা থেকে এক্সপিরিয়েন্স অনেক সুন্দর ছিল, এবং আমার এই প্রথম প্রেস মিটে সাকিব ভাইয়ের সাথে দেখা হয়, এবং তার কাছ থেকেও এক ধরনের ভালো লাগা, যে তার ভালো লাগছে, যে অ্যাপ্রিসিয়েশন করা, বা ওই জায়গাটা একটা ইন্সপিরেশনের জায়গা থাকে। সো ওভারঅল এক্সপিরিয়েন্স ওয়াজ ভেরি গুড। মাল্টিপল ক্যারেক্টার বা মাল্টিপল পরিচয়, নিজেকে কোন জায়গাটা সবচেয়ে বেশি কমফোর্ট ফিল করেন, কোন পরিচয়টা দিতে? ক্রিয়েটিভ মানুষ, মানে যে কোনো কিছুর সাথে থাকতে ভালো লাগে, সেটা আসলে এলাকার ক্রিকেট খেলা থেকে শুরু করে এনি কাইন্ড অফ ক্রিয়েটিভিটির প্রসেসে থাকতে ভালো লাগে। দারুণ। আর যদি বলে যে কমফোর্টের জায়গা কোনটা, গান গাওয়া, গানের ডিরেকশন দেওয়া, অ্যাজ এ ডিরেক্টর হিসেবে কোনো মুভি সিরিজের ডিরেকশন দেওয়া? আমি আসলে যখন জিনিসগুলো করা শুরু করি আমি তখন চিন্তা করেছি আসলে এই কোশ্চেনটা, যে কমফোর্ট ফিল আমি কই করি, কিন্তু আমার কাছে মনে হয় ধরেন
অবশ্যই এসির ভিতর বসে মিউজিক করতে খুব ভালো লাগে, কারণ ঠান্ডা থাকে। আবার যখন আমি সিনেমা বা সিরিজের শুট করি বা বিজ্ঞাপনের শুট করি, তখন সেই লার্নিং এর মধ্যেও কিন্তু একটা কমফোর্ট জোন আছে। সো কোনোটাতেই আমার ডিসকমফোর্ট লাগে না, কারণ আমি এটাই পারি করতে। আমি গান বানাতে পারি বা আমি কোনো একটা চিত্রর ধারণ করতে পারি। সো জায়গা যেটাই হোক আমার পছন্দের জায়গা সেটাই, তাই তো? আমার সবই পছন্দ, মানে এনি কাইন্ড অফ ক্রিয়েটিভ প্রসেসে যদি থাকে, সেটা লেখালেখি হোক, সেটা গান বানানো হোক, সেটা বই পড়া হোক, বা হলো গিয়ে এমন কিছু ইন্টারনেট থেকে শেখা হোক, বা ইউটিউব ঘাটে ঘেটে শেখা হোক, আমার মনে হয় যে প্রসেস, এনি কাইন্ড অফ লার্নিং প্রসেসে আমার কমফোর্ট ফিল করি আমি। বাহ, দারুণ। সেই লার্নিং প্রসেসের প্রথম যে জিনিসটা ছিল সেটা হচ্ছে গান। আপনার গান না শুনে তো আজকে বিদায় নিব না, গান শুনতে শুনতে বিদায় নেব। তবে আমি একটু দর্শকদের কাছ থেকে বিদায় নিয়ে আসি। প্রিয় দর্শক, এতক্ষণ কথা হচ্ছিল অতিথির সঙ্গে, এবার সময় হলো বিদায় নেবার। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনার যে কোনো মতামত ও পরামর্শ জানাতে লিখুন এই ঠিকানায়। প্রযোজক দিন প্রতিদিন, বাংলা ভিশন, নুট টাওয়ার, 110 বীরুত্তম সিয়াদ দত্ত রোড, ঢাকা 1205। আমাদেরকে ফোন করতে পারেন 963203 এই নাম্বারে। আমাদের ইমেল অ্যাড্রেস dinprotidin@banglavision.tv। ফরাসি নেতা নেপোলিয়ন বোনাপার্টের একটি উক্তি বলে বিদায় নেব আজ। তিনি বলেছেন, মৃত্যু ব্যাপার না, কিন্তু পরাজয় এবং অমর্যাদা নিয়ে বেঁচে থাকা মানে তাড়াতাড়ি মারা যাওয়া। প্রিয় দর্শক, সবাই ভালো থাকুন, সুস্থ ও সুন্দর থাকুন। আজ সারাদিন সবার জন্য শুভ ও কল্যাণময় হোক। এবারে গান। আমাদের একটা কন্টেন্ট রিলিজ হয়েছে চরকিতে, খুব কাছেরই কেউ, সেটা দেখবেন এবং আমাদেরকে জানাবেন, কারণ আপনাদের কোনো কিছু ভালো লাগলে আমাদের আরো উৎসাহ পাই এবং ইন্সপিরেশন পাই বানানোর জন্য। এতটুকুই বলার। গান তাহলে আমরা এবার কোনটা শুনবো? খুব ছোট করে জাস্ট কোরাস গাবো, যাযাবর পাখনা, আমার খুব পছন্দের একটা গান, রাজীব আশরাফের লেখা। এভাবেই কাটে যদি দিন, কেটে যাক না, এ শহর খুঁজে পাক যাযাবর পাখনা, কিছু মেঘ আবেগে গায়ে মেশে থাক না, কিছু মেঘ আকাশে শুধু রে হারাক না। That's it.